আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমাদের ক্লাসরুমে স্বাগতম। আজকে আমি এস্টিমেটিং এন্ড কস্টিং 2 এই বইয়ের কিছু ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো আমি প্রথম অধ্যায় থেকে শুরু করব। তো তোমরা এস্টিমেটিং এন্ড কস্টিং 1 এটা তোমরা শেষ করছো এবং এখানে কিন্তু লোড বিয়ারিং ওয়াল যেগুলো আছে সেগুলো নিয়ে তোমরা এস্টিমেট করে আসছো। এবং এস্টিমেট এন্ড কস্টিং 2 এখানে আমরা ফ্রেম স্ট্রাকচার যে বিল্ডিং গুলো আছে তার এস্টিমেট করব। ফ্রেম স্ট্রাকচার বলতে তোমাদের হচ্ছে ওই বিল্ডিং এ হচ্ছে ফুটিং, কলাম, বিম, স্ল্যাব এগুলোর সমন্বয়ে যে বিল্ডিং হবে সেটাই মূলত ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং। তো এই ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং এর দুইটা অংশ থাকে। দুইটা অংশ, একটা হচ্ছে সাব স্ট্রাকচার এবং আরেকটা হচ্ছে সুপার স্ট্রাকচার। সাব স্ট্রাকচার হচ্ছে আমাদের যে ভূমিতল আছে না, ভূমিতল থেকে আরেকটু উপরে প্লিন্থ লেভেল ধরা হয়। অর্থাৎ আমাদের বিল্ডিং এর যে মেঝে তল থাকে, এই মেঝে তলকে সাধারণত প্লিন্থ লেভেল বলা হয়। এই মেঝের নিচ থেকে তোমাদের হচ্ছে যে ফুটিং আছে, ফুটিং পর্যন্ত যে গভীরতা সেটাকে হচ্ছে সাব স্ট্রাকচার বলা হয়। এবং এই প্লিন্থের উপরে উপরে যত আমাদের বিল্ডিং এর যত উপরে অংশ থাকে, মানে একদম ছাদ বা ছাদের প্যারাপেট ওয়াল পর্যন্ত সবগুলাকেই সুপার স্ট্রাকচার বলা হয়। তো আমি এটার প্রথম অধ্যায়ের যেগুলো ম্যাথ আছে খুব সহজে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম অধ্যায়ে আমাদের মূলত আছে দালানের সাব স্ট্রাকচার। তো এটার জন্য আমাদের অবশ্যই অঙ্ক করার জন্য অবশ্যই আমাদের প্ল্যান এবং সেকশন সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। চলো একটা প্ল্যান আমি তোমাদের বুঝিয়ে দিই। আচ্ছা, এইটা দেখা যায়। এইটা সম্পর্কে আলোচনা করি। তো এটা হচ্ছে, এখানে দেখো, এটা হচ্ছে আমাদের প্ল্যান আর এটা হচ্ছে আমাদের সেকশন। ওকে, তো আমাদের প্রথমে প্ল্যানটা ভালো করে বুঝতে হবে। আমাদের প্ল্যান বলতে কি হয়, আমাদের হচ্ছে ওই বিল্ডিং, আমরা যে বিল্ডিংটা করব এই বিল্ডিং এ একদম যদি আমরা উপর থেকে দেখি, অর্থাৎ সাপোজ ধরো ওই বিল্ডিং এর উপরে তুমি একটা প্লেন থেকে যদি দেখো, হ্যাঁ, একদম উপরে উপরে টপ থেকে যদি দেখো, তাহলে তোমাদের বিল্ডিং এর উপরে তো ছাদ দেখা যাবে, কিন্তু ছাদকে যদি কাটা হয়, ছাদকে যদি কাটা হয় একটা, অর্থাৎ মনে করো যে একটা রুমের অর্ধেক অংশ যদি কাটা হয়, তাহলে তোমরা এই অংশটা দেখতে পাবা একদম উপর থেকে। উপরে ধরো ছাদ নাই, ছাদ না থাকলে কি হবে, ছাদ না থাকলে তোমরা বিল্ডিং এর উপর থেকে এই অংশটা দেখতে পাবো। অর্থাৎ এখানে থাকবে যেমন বেডরুম, তারপরে যেখানে আছে লিভিং রুম, তারপরে এখানে কিচেন, তারপরে স্টোর, বাথরুম, বেডরুম, এটা একটা বেডরুম, এখানে হচ্ছে করিডোর আছে, তারপরে ড্রয়িং রুম আছে, তারপরে এখানে হচ্ছে স্টেয়ার রুম, সিঁড়ি ঘর এটা, তারপরে এটা হচ্ছে বারান্দা, হ্যাঁ, তারপরে বাথরুম। তো এইটা মূলত কি আমাদের হচ্ছে এই যে বিল্ডিং এর ভিতরে রুম তারপরে মানে ঘর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, যে কোথায় কোন রুম থাকবে না থাকবে এই সম্পর্কে। এটা হচ্ছে মূলত প্ল্যান। এবং সেকশনটা কি দেখো, সেকশন হচ্ছে তোমাদের বিল্ডিং করতে গেলে, হ্যাঁ, বিল্ডিং করতে গেলে তোমাদের কোনটার পর কোনটা ধাপে ধাপে করতে হবে। অর্থাৎ হচ্ছে সবার আগে আমাদের কি করতে হবে, একটা বিল্ডিং করতে গেলে আমাদের সাবস্ট্রাকচারের কাজ করতে হবে। সাবস্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের হচ্ছে এটা হচ্ছে ফুটিং এর কাজ করতে হবে। তারপরে এখানে হচ্ছে গ্রেড বিম আছে, গ্রেড বিমের কাজ করতে হবে। এরপরে এই যে চিহ্নগুলো আছে না, এগুলো হচ্ছে তোমাদের দেওয়াল, হ্যাঁ, এই চিহ্ন হচ্ছে দেওয়াল, অর্থাৎ এখানে ওয়াল গাঁথনি হবে, ওয়ালের গাঁথনি হবে। তারপরে এটা হচ্ছে জানালা চিহ্ন, মানে কোনটা কি চিহ্ন বোঝাচ্ছে এগুলো কিন্তু বুঝতে হবে। তারপরে জানালার উপরে যে সামসেট এটা, তারপরে এখানে কিছু গাঁথনি করা আছে, তারপরে এখানে আবার বিম দেওয়া আছে, বিমের উপরে এখানে হচ্ছে স্ল্যাব কাস্টিং করা আছে, স্ল্যাবের ওখানে স্ল্যাবের উপরে দেখো এখানে কিন্তু জলছাদ দেওয়া আছে, এবং জলছাদের উপরে তোমাদের হচ্ছে প্যারাপেট ওয়াল যেটা থাকে তোমাদের সামসেট মানে ছাদের উপরে যেটা থাকে সেটা এখানে দেওয়া আছে। তো এগুলা কোনটাকে কি বলে তোমাদের অবশ্যই বুঝতে হবে। আমি আমার আরেকবার বলি, তোমাদের হচ্ছে প্ল্যানের ক্ষেত্রে যেটা বুঝতে হবে, যে এখানে কোনটা হচ্ছে কলাম বুঝাইছে, কোনটা জানালা বুঝাইছে, কোনটা দরজা বুঝাইছে, এগুলো তোমাদের বুঝতে হবে। সাপোজ এই যে এই চিহ্নগুলো আছে না, এগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে কি কলাম, এগুলো হচ্ছে কলাম, এই যে একটু এগুলো হচ্ছে কলাম। ভালো করে প্ল্যানটা ভালো করে বুঝে নিতে হবে। তো আমি শর্টকাটে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে কলাম, এই যে এগুলো যেগুলো দেখতেছো এগুলো কলাম। দেন তারপরে দেখো এই যে এগুলো হচ্ছে ডব্লিউ লেখা আছে না, এগুলো হচ্ছে জানালা, এগুলো জানালা। তো W2 মানে হচ্ছে এটা এক ধরনের জানালা, এটা আরেক ধরনের, W1 আরেক ধরনের জানালা, আবার শুধু ডব্লিউ আছে এটা আবার আরেক ধরনের।
মানে এখানে জানালার মাপ কিন্তু আলাদা আলাদা আছে। তো এগুলো কিন্তু ডব্লিউ লেখা সবগুলো জানালা, যে এটা 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 এটা, মানে এগুলো বুঝতে হবে তোমাদের, এগুলো জানালা। হ্যাঁ, এগুলো জানালা এবং এগুলো কলাম। আর ডোর কোনটা, এই যে ডি লেখা আছে, ডি লেখা আছে, এগুলো হচ্ছে ডোর, এগুলো ডোর। তারপরে এই এগুলো হচ্ছে ওয়াল। হ্যাঁ, এই যে এমনি যেগুলো আছে এগুলো হচ্ছে ওয়াল, মানে এইভাবে আছে, এগুলো হচ্ছে ওয়াল। হ্যাঁ, এগুলো ওয়াল, এগুলো সব কি ওয়াল। আর ওয়ালের মধ্যে আবার থিকনেস মানে ঠিক মানে হচ্ছে কোনোটা মেন ওয়াল আছে আর কোনোটা পার্টিশন ওয়াল আছে। এগুলো হচ্ছে কি মেন ওয়াল, এগুলো মেন ওয়াল। আবার এই যে যেগুলো ছোট আছে এগুলো হচ্ছে পার্টিশন ওয়াল। আমি তোমাদের শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি, কারণ আমাকে ম্যাথ করতে হবে। তো আশা করি তোমরা অনেকে এগুলো জানো, এই জন্য আমি শর্টকাটে আমি জাস্ট দেখাই দিচ্ছি। তো এগুলো হচ্ছে কি পার্টিশন ওয়াল, ছোট যেগুলো আছে এগুলো থিকনেস 12.5 সেন্টিমিটার ধরা হয়। আর এগুলো হচ্ছে 25 সেন্টিমিটার বা 30 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার সাধারণত ধরা হয়। হ্যাঁ, আমাদের কলামের সাইজ হচ্ছে 25 বাই 25 ধরা হয়। এবং এগুলো সবগুলোর এই কলাম সাইজ, ওয়াল সাইজ এখন এখানে কিন্তু মাপ দেওয়া আছে। তো আরেকবার আমি দেখাই দিই, এই যে প্ল্যান, এই যে এখানে প্রথমে তোমাদের হচ্ছে প্রবেশ করার একটা ছোট সিঁড়ি, মানে বাহিরের দিকে এটা সিঁড়ি আছে। তারপরে এখানে প্রবেশ করলা, এখানে কিন্তু বারান্দা একটা আছে। বারান্দার পরে এখানে হচ্ছে সিঁড়ি ঘর আছে। সিঁড়ি ঘরের পরে এখানে বেডরুম, এখানে করিডোর। হুম, করিডোর। তারপরে হচ্ছে ড্রয়িং রুম, তারপরে ডাইনিং, কিচেন, স্টোর রুম, বাথরুম, বাথরুম, এগুলা সব আছে। আর বেশিরভাগ বাথরুমের ক্ষেত্রে তোমাদের হচ্ছে পার্টিশন ওয়াল দেওয়া হয়, এই যে এটা হচ্ছে পার্টিশন ওয়াল, যেগুলো 12.5 সেন্টিমিটার বা থিকনেস কম সেগুলো হচ্ছে পার্টিশন ওয়াল। আর এগুলো হচ্ছে মেন ওয়াল। ওকে, এটা হচ্ছে মেন ওয়াল, এগুলো হচ্ছে মেন ওয়াল। তো আমি আশা করি তোমরা প্ল্যান সম্পর্কে জানো, ওই জন্য আমি খুব ডিটেলস বলবো না, আমি জাস্ট একটু সামথিং আইডিয়া দিলাম। এবং সেকশন সম্পর্কে, সেকশন যেটা আছে এটা সম্পর্কে সামথিং একটু আইডিয়া দিই। দেখো, সেকশনের ক্ষেত্রে প্রথমে এই যে এই চিহ্নটা আছে না, এটা হচ্ছে দেওয়ালের চিহ্ন। তারপরে এই যে এইগুলা যেগুলো, এগুলো হচ্ছে কংক্রিট। তারপরে এটা হচ্ছে বিম বোঝাচ্ছে, যেখানে লেখা আছে এটা হচ্ছে গ্রেড বিম। আর এই যে চিহ্ন এটা হচ্ছে ওয়াল। আর এটা হচ্ছে কি জানালা, তারপরে সানসেট, তারপরে ওয়াল গাঁথনি, তারপরে এটা হচ্ছে বিম, তারপরে এটা হচ্ছে স্ল্যাব। আমি তো বললাম, একবার বললাম। তো আরেকটা জিনিস আমি বলি, যে তোমাদের হচ্ছে বিল্ডিং এর ক্ষেত্রে সবার আগে কি ফুটিং এর কাজ করা হয়। হ্যাঁ, ফুটিং এর কাজের ক্ষেত্রে সবার নিচে কিন্তু ইটের সোলিং করা হয়, তারপরে ফুটিংটা দেওয়া হয় তার উপরে। ফুটিং এর ক্ষেত্রে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে এই যে আয়তাকার অংশ, আর তার উপরে একটু এই যে এটা হচ্ছে ট্রাপিজয়েডাল একটা অংশ থাকে, তার উপরে কিন্তু গ্রেড বিম দেওয়া হয়। এবং তারপরে কলাম থাকে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু হচ্ছে সেকশনটা এক জায়গার সেকশন না, এখানে কয়েক জায়গার সেকশন দেখানো হয়েছে। মানে এটার উপরে তো ডাইরেক্ট কলাম হতো না, ডাইরেক্ট কলাম হতো, মানে যদি কলামের সেকশন দেখানো হতো তাহলে ডাইরেক্ট কলাম হতো। কিন্তু এখানে অ্যাকচুয়ালি কয়েকটা সেকশন মিক্সড করে দেখানো হয়েছে, যার কারণে এখানে এই যে এখানে দেখানো হয়েছে যে ওয়াল গাঁথনি, কলাম তো হবেই, আমরা তো জানি যে এর উপরে তো অ্যাকচুয়ালি যেখানে ফুটিং আছে সেখানে তো উপর পর্যন্ত কলামই হবে। কিন্তু এখানে জাস্ট অন্য জায়গার সেকশন তারপরে না হচ্ছে যে গ্রেড বিম এখানে, তারপরে এখানে ইটের গাঁথনি। তো এখানে হচ্ছে প্লিন্থ লেভেলে যে দেখো এখানে হচ্ছে মেজে কাস্টিং করা আছে, তার নিচে হচ্ছে সোলিং করা হয়েছে ইটের। তো এই সেকশনটা এরকম। তো খুব বেশি আমি ডিপ বুঝালাম না, আমি জাস্ট বেসিকটা বুঝালাম, আশা করি তোমাদের আইডিয়া। তো আমি সরাসরি এখন ম্যাথে চলে যাব। তো প্রথম অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের কি কাজ করতে হবে। আচ্ছা, আমি একটা সহজ প্ল্যান নিই যেটা তোমরা বুঝতে পারবা, যেটাতে ম্যাথ করতে ইজি হবে। কোনটা আছে? আচ্ছা, আমি এই প্ল্যানটা নিলাম। এই প্ল্যানের আমি এই অধ্যায়ে দালানের সাবস্ট্রাকচারের ক্ষেত্রে কি কি ম্যাথ আসতে পারে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিই। প্রথমে আমাদের কি আসবে, প্রথমে আমাদের হচ্ছে মাটি কাটার কাজ আসবে এই অধ্যায়ে। মাটি কাটার কাজের ক্ষেত্রে প্রথমে তোমাদের হচ্ছে, আচ্ছা আমি ম্যাথটা করে দিই। প্রথমে আমি মাটি কাটার কাজটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিই। মাটি কাটার কাজ, তো মাটি কাটার কাজের ক্ষেত্রে আমাদের প্রথমে
ফুটিং এ মাটি কাটার হিসাব করতে হবে, অর্থাৎ ফুটিং ফুটিং এর জন্য আমরা ফুটিং এর জন্য মাটি কাটবো। তো এখানে দেখো, প্রথমে আমি তোমাদের একটু প্ল্যান সেকশনটা দেখাই। মাটি কাটার ক্ষেত্রে আমাদের যে গ্রাউন্ড লেভেল আছে, হ্যাঁ, গ্রাউন্ড লেভেল থেকে একদম ফুটিং এর নিচ পর্যন্ত আমাদের কি করতে হবে, মাটি কাটতে হবে। তাহলে মাটি কাটার জন্য আমাদের কি লাগবে, অবশ্যই ফুটিং এর যে দৈর্ঘ্য প্রস্থ আছে সেটা লাগবে। দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ করে দিলে আমাদের ফুটিং এ মাটি কাটার পরিমাণ চলে আসবে, খুবই সহজ। তো ফুটিং এ মাটি কাটার জন্য আমাদের কি লাগবে, ফুটিং এর দৈর্ঘ্য প্রস্থ লাগবে। তাহলে এল, ধরো দৈর্ঘ্য কত, এখানে দেওয়া আছে হচ্ছে, যে দেখো এখানে যদি দেখায়, এখানে দেখো এটা কিন্তু একটা বর্গাকার ফুটিং, হ্যাঁ, বর্গাকার ফুটিং। এখানে হচ্ছে 150 দাগ, অর্থাৎ এটার দৈর্ঘ্য এবং প্রস্থ কত, 150 সেন্টিমিটার। তো এগুলা এখানে হচ্ছে দেখো সবগুলা সেন্টিমিটারে আছে, হ্যাঁ, সবগুলা সেন্টিমিটারে আছে। তাহলে এটা ফুটিং এর পরিমাণ 150 সেন্টিমিটার। এটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দুটোর জন্য, অর্থাৎ 150 আমাদের দৈর্ঘ্যের মানে 150 সেন্টিমিটার, 1.5 মিটার, মিটারে নিব, এবং প্রস্থ 150 সেন্টিমিটার, 1.5 মিটার। আর যা এখন আমাদের উচ্চতা, হাইট কত, দেওয়া আছে এখানে 7.5 যোগ 22.5 যোগ 5 যোগ 70। এই যে দেখো এইটুকু মাপ সবগুলো যোগ করলে আমাদের হাইটের মান চলে আসবে। অর্থাৎ হাইট কত, 7.5 যোগ 22.5 যোগ 15 যোগ 70। 7.5 যোগ 22.5 যোগ 15 যোগ 70, তাহলে কত হয়, 115 সেন্টিমিটার, মানে 1.15 মিটার। ওকে, তারপর আমাদের সংখ্যা, ফুটিং এর সংখ্যা কয়টা ফুটিং আছে। ফুটিং এর সংখ্যা বের করতে গেলে আমাদের প্ল্যানে দেখতে হবে কোথায় কোথায় কলাম আছে। কলামের নিচেই ফুটিং হবে, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা কলাম আছে। তাহলে সংখ্যা হবে 12। অতএব কাজের মাটি কাটার পরিমাণ, ফুটিং এ মাটি কাটার পরিমাণ কি হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং সংখ্যা, এল বি এইচ ইন্টু এন, সবগুলা গুণ করে দিলে তোমাদের মাটি কাটার পরিমাণ ফুটিং এরটা চলে আসবে। 1.5 ইন্টু 1.15 ইন্টু 12, 1.5 1.5 টু 1.5 12, তাহলে মাটি কাটার পরিমাণ 31.05 ঘনমিটার। এটা তোমাদের ফুটিং এ। এরপরে আমাদের কি করতে হবে, দেখো আমরা সেকশনটা দেখি। আমরা ফুটিং এ মাটি কাটলাম, কিন্তু আমাদের এখন কিন্তু গ্রেড বিমে মাটি কাটতে হবে। কারণ এখানে গ্রেড বিম তোমার অর্ধেক আছে গ্রাউন্ড লেভেলের নিচে এবং অর্ধেক গ্রাউন্ড লেভেলের উপরে আছে। যদি এমন হতো যে এই গ্রেড বিমটা একদম গ্রাউন্ড লেভেলের উপরে আছে, তাহলে আমাদের মাটি কাটার প্রয়োজন হতো না। আর পুরাটা যদি নিচে থাকতো, তাহলে পুরোটা নিচে থাকলে আমাদের এই গ্রেড বিমের উচ্চতা ধরতে হতো। মাটি কাটার ক্ষেত্রে আমাদের 30 ধরতে হতো, কিন্তু যেহেতু অর্ধেক উপরে অর্ধেক নিচে আছে, তাহলে গ্রেড বিমের অর্ধেক অংশের জন্য আমাদের মাটি কাটতে হবে। তো এই জন্য আমরা কি করব, আমরা প্রথমে দেখব গ্রেড বিম কোথায় কোথায় হবে। আমি শর্টকাটে বলে দিই, গ্রেড বিম হবে দুইটা কলাম সংযোগের স্থানে যদি ওয়াল থাকে, তাহলে তোমাদের সেই স্থানে গ্রেড বিম হবে, ঠিক আছে। অর্থাৎ দেখতেছি এখানে আর এখানে কলাম আছে এবং এটার সংযোগ এখানে হচ্ছে ওয়ালও আছে, তাহলে এটার সংযোগ স্থলে এখানে গ্রেড বিম হবে। তাহলে এখান থেকে এখানে হবে, এখান থেকে এখানে হবে, এখান থেকে এখানে, এখান থেকে
এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত, মানে এই পুরাটাই হবে। এখানে সবগুলোই গ্রেড বিম হবে, এই যে সবগুলোই হবে, এখানে সবগুলোই হবে। তবে কিছু কিছু প্ল্যান আছে সেখানে তোমাদের দেখায় অনেক ক্ষেত্রে, যেমন এই যে এখানে এখানে দেখে, এই যে সরি এখানে না, এই যে এই প্ল্যানে দেখায়, এই নিচের প্ল্যান আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ নিচের প্ল্যানে যদি দেখায়, দেখো এখানেও কিন্তু ওয়াল আছে, এটা হচ্ছে কি পার্টিশন ওয়াল আছে, কিন্তু এখানে কিন্তু কোনো গ্রেড বিম আসবে না, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এই পর্যন্ত, এই পার্টিশন ওয়ালে গ্রেড বিম আসবে না। কারণ কারণ হচ্ছে এইখানে আর এখানে কিন্তু কলাম সংযোগ নাই, এখানে একটা কলাম আছে কিন্তু এখানে কিন্তু নাই। যদি কলাম থাকতো এবং যদি পুরোটা ওয়াল থাকতো তাহলে গ্রেড বিম হতো। আর এই প্ল্যানের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের হচ্ছে প্রত্যেকটা ওয়ালেই কিন্তু হবে গ্রেড বিম, হ্যাঁ। ও তারপর এই যে পার্টিশন ওয়াল আছে, এখানে কিন্তু হবে না, এই পার্টিশন ওয়াল বাদ দিয়ে প্রত্যেকটা অংশেই কিন্তু গ্রেড বিম হবে। এই অংশে কিন্তু ওয়াল উপরের দিকে নাই, তারপরেও গ্রেড বিম যেহেতু নিচে থাকে, তো নিচের দিকে আমাদের গ্রেড বিম হবে। আরেকবার বলি, আমি হচ্ছে এখানে দেখা দিই, গ্রেড বিম হবে এইখান থেকে এই মাথা পর্যন্ত, এই মাথা পর্যন্ত, এই মাথা, এই মাথা, তারপরে এখান থেকে এখানে আসবে, আসে শেষ, তারপরে এখান থেকে এখানে আসবে, তারপরে এখান থেকে এই পর্যন্ত আসবে, আর এখানে তো আসবে, আর এই সিঁড়িটা এতটুকু। তো যদি আমি একটু গ্রেড বিম এর জন্য তোমাদের এই প্ল্যানের ক্ষেত্রে দেখাই দিই, আচ্ছা এখানে একটু আরেকবার মার্ক করে দেখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। গ্রেড বিম হবে এখান থেকে এখানে, 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 তারপরে এখানে, 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 এই পর্যন্ত, এই পর্যন্ত, তারপরে এখান থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত, এই মাথা পর্যন্ত, তারপরে এখানে হবে গ্রেড বিম, তারপরে এখানে হবে গ্রেড বিম, তারপরে এখান থেকে হবে গ্রেড বিম। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে হবে, শুধু এতটুকু অংশ বাদ যাবে। চলো গ্রেড বিম এর জন্য মাটি কাটার পরিমাণ বের করি। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, আমরা ফুটিং এর জন্য অলরেডি কিন্তু এই কলামের অংশগুলোতে অনেকখানি মাটি কাটছি, যার কারণে আমাদের গ্রেড বিমে কিন্তু এই অংশগুলোতে মাটি কাটার প্রয়োজন নাই। তাহলে আমরা কি করব, আমরা ফার্স্টে সেন্টার লাইন বের করব। ঠিক আছে, ফার্স্টে আমাদের কাজ হবে কি সেন্টার লাইন বের করা। সেন্টার লাইন বের করার পরে আমাদের হচ্ছে ফুটিং এর অংশ যেটা আছে সেটা আমরা বাদ দিব, একটা সূত্র আছে, হ্যাঁ সূত্রের সাহায্যে আমরা সেটা ক্যালকুলেশন করব। তো প্রথমে আমি সেন্টার লাইন বের করি, তাহলে ফুটিং গেল গ্রেড বিমের জন্য। তো গ্রেড বিমের জন্য আচ্ছা, গ্রেড বিমের জন্য প্রথমে সেন্টার লাইন বের করব। সেন্টার লাইন এই যে আমি যেটা মার্ক করছি, হ্যাঁ এই মার্কের ক্ষেত্রে দেখো, আমি ফার্স্টে এই যে ওয়াল আছে এটার মাঝখান থেকে শুরু করব, মানে এই ওয়ালটা তো 12.5, সরি 25, কিন্তু আমরা এটার মাঝখান থেকে অর্থাৎ 12.5 নেব, এখান থেকে এই মাঝখানে কত দূরত্ব, কত 12.5, তাহলে এখান থেকে আমরা শুরু করব, এখান থেকে শুরু করলে এতটুকু আসতে কত 12.5, তারপর এখান থেকে এই মাপটা কত, এই যে 350, তারপর এখানে 25, তারপরে এখানে এর থেকে এই মাথা পর্যন্ত এখানে মাপ দেওয়া আছে 425। আরেকটা জিনিস দেখায়, এই শুরুটা মানে এখান থেকে এই পর্যন্ত মাপ, আর এই পরেরটা হচ্ছে এই উচ্চতার মাপ, মানে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা না, মানে এই দিকের মাপটা এটা, আর এটা হচ্ছে এই দিকের মাপ। আশা করি বুঝতে পারছো। তো আমি হচ্ছে এখানে দেখাই, দেখো প্রথমে আমরা এই মাঝখান থেকে শুরু করব, মাঝখান থেকে শুরু করলে প্রথমে আমরা মাঝখান থেকে নিব, এখান থেকে এই পর্যন্ত 12.5, তারপরে এখান থেকে এই পর্যন্ত কত 350, এটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, হ্যাঁ তারপরে কত একটু 25, তারপরে এটা এখান থেকে এই মাথা পর্যন্ত কত 425, তারপরে এখান থেকে এটার মাঝখান পর্যন্ত নেব কত 12.5,
টোটালটা কিন্তু 25, কিন্তু আমরা শেষ পর্যন্ত যাব না, এই পর্যন্ত আসবো, তাহলে 12.5 হলো। এতটুকু আমাদের হলো। এখন এই মাপটা তারপরে হচ্ছে এই লাস্টের মাপ, এই তিনটা কিন্তু সেম। তাহলে 1 2 3 এই তিনটা আমরা গুণ করব, যোগ করার পরে 3 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের এই পুরোটার মাপ চলে আসবে। তার সাথে যদি দেখি এতটুকু অংশ বাদ থাকবে, এতটুকু অংশ তাহলে নেই, এতটুকু অংশ হবে কত 12.5। তারপরে এতটুকু হচ্ছে 550 যোগ এই পর্যন্ত 12.5। তাহলে আমাদের ভার্টিক্যাল অংশ নেওয়া শেষ। ওকে, সরি, আমাদের হরিজন্টাল অংশ নেওয়া শেষ। এরপর আমরা ভার্টিক্যাল অংশ নিব, মানে এই দিকে গুলা নিব। প্লাস এখানে প্রথমে কত 12.5 প্লাস একটু কত 535 যোগ এই ওয়াল হচ্ছে 25 যোগ এই পর্যন্ত কত 400 যোগ কত 25 যোগ আমাদের এতটুকু কত দেখো 150 দেওয়া আছে কোথায় থেকে, এখান থেকে এই শেষ মাথা পর্যন্ত 150। হ্যাঁ, তো এখান থেকে এই মাথা পর্যন্ত 150 হলে সেখান থেকে আমরা 12.5 মাইনাস করব, 150 এখান থেকে মানে এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে 150, একদম শেষ। তো শেষ পর্যন্ত আমরা নিব না, একটু কম 12.5 কম নিব, মানে এখানে মাঝখান পর্যন্ত নিব, তাহলে 12.5 বার। ওকে, তারপরে দেখো আমাদের হচ্ছে এটা যে মাপ নিলাম, সরি কই নিছি, এখান থেকে এই পর্যন্ত না, এটা যেটা নিছি এটা সেম। তারপরে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত একটা আসবে, এখান থেকে এই মাঝখান পর্যন্ত একটা, এইখান থেকে শুরু করে মাঝখান পর্যন্ত, মানে এটাও একটা ধরা যায়। হ্যাঁ, এখান থেকে যে ওয়ালটা আসবে এই পর্যন্ত, দেখো আরেকবার দেখাই, এখান থেকে এতটুক যে মাপ আর এখান থেকে এতটুক যে মাপ, এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এটার মাপের সমানই আসবে। তাহলে এটা 1, এটা 2 এবং এটা ধরে 3। তাহলে এটার ক্ষেত্রে আমরা এই পুরোটার সাথে 3 গুণ করলে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে আমি এখন ক্যালকুলেশন করি, তাহলে আমাদের টোটাল হিসাব করলে মান আসে এত সেন্টিমিটার, মিটার নিলে 64.55 মিটার। তো আশা করি বুঝতে পারছো, যদি না পারো তাহলে তোমরা ভাঙ্গে করবে। হ্যাঁ, এতটুকু নিবা, তারপরে যোগ করবে এখান থেকে এই পর্যন্ত। তোমাদের যদি এই যে গুণ করা যদি অসুবিধা মনে হয় তাহলে তোমরা জাস্ট এখানের মাঝখান থেকে এই পর্যন্ত হিসাব করবে, এখান থেকে আবার এই পর্যন্ত, মানে টোটালটা এইভাবে হিসাব করে নিবা আলাদা আলাদা ভাবে, ঠিক আছে? নিয়ে জাস্ট সেন্টার লাইন বের করবা, মানে জাস্ট এখানের মাঝখান থেকে এখানের মাঝখান পর্যন্ত, দেন এখানের মাঝখান থেকে এখানের মাঝখান থেকে এখান থেকে এখানে, মানে যত গ্রেড বিম আছে গ্রেড বিমের জাস্ট ওয়ালের, মানে এই মানে মাঝখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, হিসাব করে নিবা পুরাটার ক্ষেত্রে। তো গ্রেড বিমের সেন্টার লাইন এইভাবে বের করলাম। সেন্টার লাইন বের করার পরে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করা যাবে। সূত্র কি, মানে আমাদের গ্রেড বিমের জন্য কি পরিমাণ মাটি কাটবো তার জন্য আমাদের কি সূত্র হয়, মানে দৈর্ঘ্যটা বের করব, মানে গ্রেড বিমে যতখানি দৈর্ঘ্যের আমরা মাটি কাটবো সেই দৈর্ঘ্য বের করার জন্য আমাদের এল সমান সমান হবে এই যে সেন্টার লাইন আছে, সেন্টার লাইন থেকে বাদ যাবে কত হাফ ইনটু জয়েন্ট ইনটু ফুটিং এর প্রস্থ, তো এই সূত্র তোমাদের একটু বুঝিয়ে দিই। দেখো এই সূত্র কেমনে আসলো। দেখো আমরা কিন্তু এই যে কলাম আছে না, কলামের এই স্থানে মানে ফুটিং এর জন্য আমরা এতটুকু অংশ ধরো মাটি কাটছি, এতটুকু অংশ মাটি কাটছি। তাহলে আমরা যখন গ্রেড বিমের সেন্টার লাইন নিলাম তখন কিন্তু এখান থেকে সাপোজ ধরো আমরা ফুটিং এর জন্য এতটুকু অংশ আমরা মাটি কাটছি, তাহলে সেন্টার লাইন নেওয়ার সময় কিন্তু আমরা এতটুকু অংশ ধরছি। তো আমাদের এখান থেকে শুরু করে এতটুকু অংশ, মানে ফুটিং এর অর্ধেক অংশ আমরা ধরছি, তো ওই অর্ধেক অংশ আমাদের বাদ দিতে হবে। যার কারণে আমাদের এই সূত্রে সেন্টার লাইন থেকে হাফ দিয়ে গুণ দিব, হাফ, কারণ আমাদের অর্ধেক বাদ দিতে হবে আমাদের,
হাফ ইন্টু জয়েন্ট, আমাদের প্রত্যেকটা জয়েন্টে বাদ দিতে হবে। 1 2 3 4 এরকম, মানে এখানে যতগুলো জয়েন্ট আছে, এখানে কিন্তু দুইটা জয়েন্ট আছে, এই যে এদিকে একটা এদিকে একটা, এখানে দুইটা জয়েন্ট আছে, এখানে দুইটা, এদিকে তিনটা জয়েন্ট, এদিকে দুইটা জয়েন্ট, মানে প্রত্যেকটা জয়েন্ট আমাদের বাদ দিতে হবে। আর এর সাথে ফুটিং এর প্রস্থ, মানে এই সবগুলো গুণ করলে মানে এল সমান সমান সেন্টার লাইন মাইনাস হাফ ইন্টু জয়েন্ট ইন্টু ফুটিং এর প্রস্থ। ফুটিং এর প্রস্থ কত, এই যে 150, দেন সেন্টার লাইন আমরা বের করলাম। এখন জয়েন্ট কিভাবে নির্ণয় করব? তো জয়েন্ট নির্ণয় করারও একটা ফর্মুলা আছে, বাট তোমরা যদি ম্যানুয়ালি দেখতে চাও, মানে ফর্মুলা অ্যাপ্লাই না করে যদি বুঝতে চাও, তাহলে দেখো আমাদের কলামের সাথে কয়টা এখানে গ্রেড বিম যুক্ত হচ্ছে সেটা দেখতে হবে। দেখো এখানে 1 2 দুইটা, তাহলে এখানে কত 2, এখানে 1 2 3, 3 2 5 6 7 8 9 10, দেন 11 12 13 14 15 16 17, মানে এভাবে হিসাব করতে হবে, একটু ঝামেলা আছে। এভাবে যদি হিসাব করা একটু ঝামেলা আছে, আমরা সরাসরি জয়েন্টের যে সূত্র আছে সেটা আমরা বের করবো। এখানে জয়েন্ট জয়েন্ট সমান সমান রুম প্লাস কলাম -1 ইন্টু 2। আচ্ছা আমি একটু ভালো করে লিখি, জয়েন্ট সমান সমান রুম প্লাস কলাম -1 ইন্টু 2। তো এই যে সূত্র আছে জয়েন্ট সমান রুম প্লাস কলাম -1 ইন্টু 2, এখানে রুম কোনটা বুঝবো? কলাম তো আমরা বুঝতে পারছি যে এটা, এগুলো কলাম, হ্যাঁ, এই যে 1 2 3 এগুলো হচ্ছে কলাম, কিন্তু রুম কিন্তু এই যে এখানে যে বেডরুম আছে, এই একটা এই দুটা, এই দুটা কিন্তু না শুধু, ঠিক আছে? এখানে রুম বলতে অ্যাকচুয়ালি এই রুমটা বুঝাচ্ছে না, এখানে রুম বলতে বুঝাচ্ছে তোমাদের যে গ্রেড বিম আছে, হ্যাঁ, এই গ্রেড বিমের মাঝখানে যে অংশটা পড়ছে সেটাকে রুম, অর্থাৎ এখানে 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 এই গ্রেড বিম মিলে এখানে একটা রুম হয়েছে, দেন এই যে গ্রেড বিম গুলো আছে এগুলা মিলে এখানে একটা রুম হয়েছে, দেন এখানে একটা রুম, তারপরে এখানে একটা রুম, এখানে একটা রুম, এগুলা কিন্তু রুম। মানে এই গ্রেড বিম গুলার সংযোগে এখানে যে অংশটা পাইছি সেটাই হচ্ছে আমাদের রুম বলবো, ঠিক আছে? রুম হিসেবে বিবেচনা করব। মানে এখানে যে রুমের কথা বলা হয়েছে এই রুম না, আমরা রুম হিসেবে বিবেচনা করব গ্রেড বিমের মাঝখানের অংশকে। তাহলে এখানে কয়টা রুম? এই যে এখানে 1, এখানে সাপোজ হচ্ছে এগুলা মিলে এখানে 2, এগুলা মিলে এখানে 3, এগুলা মিলে এখানে 4, আর এটা মিলে এখানে 5। তাহলে কয়টা রুম হলো? 5টা রুম হলো। তাহলে রুম কত? 5 প্লাস কলাম কত? কলাম আর গুনতে হবে, সরি কলাম তো এখানে বের করছি না, 12টা, কলাম কত? 12টা, -1 ইন্টু 2। তো মাটি কাটার কাজ করতে করতে অনেক সময় লাগলো, তবে পরবর্তী যেগুলা ম্যাথ গুলো মানে ক্যালকুলেশন দেখাবো এস্টিমেটের, সেগুলো আশা করি অত সময় লাগবে না। 5 + 12 -1 2, তো জয়েন্ট 32টি। তাহলে জয়েন্ট কয়টি? 32টি। তাহলে আমাদের এই সূত্রে আমরা অ্যাপ্লাই করি, চলো। আচ্ছা আমরা ওই পাশেই করি। এল সমান সমান কি ছিল? এল সমান সমান হচ্ছে সেন্টার লাইন মাইনাস হাফ ইন্টু জয়েন্ট ইন্টু ফুটিং এর প্রস্থ। তাহলে সেন্টার লাইনের মধ্যে কত বেরোছে? সেন্টার লাইন 64.55, মাইনাস হাফ ইন্টু জয়েন্ট কত? 32টি, তাই না? 32 ইন্টু ফুটিং এর প্রস্থ আমরা মিটারে নেব 1.5। ওকে, তাহলে আমাদের মান আসে 40.55।
এত মিটার, এটা কিন্তু আমাদের জাস্ট দৈর্ঘ্য আসলো। দৈর্ঘ্য। এরপরে ফুটিং এর প্রস্থ, সরি আমাদের গ্রেড বিমের প্রস্থ। গ্রেড বিমের প্রস্থ কি হবে দেখো, গ্রেড বিমের প্রস্থ আর ওয়ালের প্রস্থ সেম 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার মানে 0.25 মিটার। এবং উচ্চতা কত? তো গ্রেড বিমের টোটাল উচ্চতা কিন্তু 30 সেন্টিমিটার, বাট আমাদের মাটির নিচে কতটুকু আছে? মাটির নিচে আছে 15 সেন্টিমিটার। তাহলে আমাদের 15 সেন্টিমিটারের জন্য মাটি কাটতে হবে। তাহলে এখানে আমাদের হাইটটা ধরবো 15 সেন্টিমিটার, অর্থাৎ 0.15 মিটার। তাহলে মাটি কাটার পরিমাণ গ্রেড বিমে, গ্রেড বিমে ধরো মাটি কাটার পরিমাণ, গ্রেড বিমে মাটি কাটার পরিমাণ এল ইন্টু বি ইন্টু এইচ। এখানে আবার তোমরা সংখ্যা জান গুণ দিও না, এল গুণ দেওয়ার দরকার নেই, কিন্তু এখানে দৈর্ঘ্যের মধ্যে পুরার দৈর্ঘ্য নেওয়া আছে। তাহলে 40.55 ইন্টু 0.25 0.15 40.55 0.25 ইন্টু 0.15। গ্রেড বিমে 1.52। তাহলে মোট মাটি কাটার পরিমাণ কত? মোট মাটি কাটার পরিমাণ ধরো গ্রেড বিম যোগ হচ্ছে ফুটিং, হ্যাঁ গ্রেড বিমে যেটা কাটছে সেটা যোগ ফুটিং এ, টোটালটা যোগ করে দেব, মানে গ্রেড বিমের মাটি কাটার পরিমাণ এবং ফুটিং এর মাটি কাটার পরিমাণ। তাহলে আমাদের গ্রেড বিমে হচ্ছে 1.52 যোগ ফুটিং এ আমরা মাটি কাটছি হচ্ছে 31.05। তাহলে টোটাল হচ্ছে 32.57 ঘনমিটার। তোমাদের বইয়ে দেখায় যে অ্যান্সার মিলছে নাকি, দেখো এই যে তোমাদের মোট মাটি কাটার পরিমাণ দেখা যাচ্ছে কি? আচ্ছা এইভাবে দেখাই, হ্যাঁ মোট মাটি কাটার পরিমাণ 32.57, আমার কত 32.57। তো এরা কিভাবে করছে দেখো, প্রথমে গ্রেড বিমের ক্ষেত্রে এরা বের করে নিছে, ভিতরেরটা বাহিরেরটা বের করে নিয়ে, মানে এরা এদের মতো করে করছে। যাই হোক আমাদের অ্যান্সার মিলছে, মানে আমাদের ম্যাথ ওকে। তাহলে আমি এই অংশে আপাতত মাটি কাটার পরিমাণে দেখালাম। পরবর্তী পার্টে হয়তো বা পরবর্তী যেগুলো এস্টিমেট আছে সেগুলো নিয়ে তোমাদের